এটা হলো ফিজিক্সের ফার্স্ট পার্টের ৪ নম্বর চ্যাপ্টার নিউটনীয় বলবিদ্যা। তো এই যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু বেশ বড় একটা চ্যাপ্টার। তাই দেখা যায় আমরা যখন এটা করতে যাই তখন একটা টপিকের অঙ্কের ভিতর ঢুকলে অন্য যে টপিকটা ছিল সেটা আমরা ভুলে যাই মাঝে, মাঝে। মানে পুরো চ্যাপ্টারের একটা ওভারভিউ আমাদের মাথায় সেট করতে একটু কষ্ট হয় আমাদের ১ম। তো এই ভিডিওতে আমরা চেষ্টা করব যে এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে, টপিকগুলো আছে সেগুলোকে একটু রিভিউ করে নেওয়ার। মানে প্রতিটা সূত্র আমরা দেখব, ওইটাকে কোন কেসে কিভাবে ব্যবহার করা হয় সেটাও আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা একটা লং হতে পারে। কতটুকু হবে ঠিক জানা নেই এখনো। দেখি কতটুকু হয়। সো নিউটনীয় বলবিদ্যার ১ম এ আমাদের যে টপিকটা থাকে সেটা হলো নিউটনের সূত্র। তো নিউটনের সূত্র সম্পর্কে আমরা সবাই জানি যে আমাদের নিউটনের ৩ টা সূত্র আছে। ১ম সূত্রটা হলো জড়তা সূত্র। সেটা আমাদের যেটা বলে যদি আমাদের বাহ্যিক কোনো বল কি হয়? শূন্য হয়, তাহলে আদিবেগ আর শেষ বেগ সবসময় সমান থাকবে। অর্থাৎ আদিবেগ যদি 2 মিটার পার সেকেন্ড হয় সেটা সবসময় 2 মিটার পার সেকেন্ড থাকবে এবং একই সাথে তার ডিরেকশনও সেম হবে। কখনো যদি এইরকম হয় যে আগে বস্তুটা ডান দিক বরাবর 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, একটু পরে বাম দিকে 2 মিটার পার সেকেন্ডে আসছে, তখন কিন্তু বল শূন্য হয়নি। কারণ বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, তাই তার ডিরেকশনটা কিন্তু ম্যাটার করে। তাই আমরা যখন বলছি আদি বেগ আর শেষ বেগ সমান, আমরা কিন্তু তার ভেক্টর ফর্মের কথা বলছি। ওকে? সো এই একটা সূত্র থাকে, এটা হলো আমাদের নিউটনের ১ম সূত্র। এরপরে ২য় সূত্রটা একটু ইন্টারেস্টিং। ওটার একটা ফরম্যাট আমরা মনে রাখি যেটা জেনারেল ফরম্যাট না। তাই আমরা ১ম এ জেনারেল ফরম্যাটটা দেখি। নিউটনের সূত্রে বলা ছিল এটা যে এক্সটার্নাল ফোর্স যেটা আছে সেটা হবে তার ভরবেগের পরিবর্তনের সমান, দ্যাট ইজ ডিপিডিটি। এখন পি মানে আমরা কি জানি? পি মানে হলো এমভি। এখন ইউভি এর ফর্মুলা অনুসারে যখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব তখন আমাদের এরকম একটা টার্ম আসবে, এম ডিভিডিটি প্লাস ভি ডিএম ডিটি। তো এই যে সূত্রটা আছে এটার একটা স্পেশাল ফরম্যাট আমরা মনে রাখি সবসময়। সেই ফরম্যাটটা হলো যখন আমাদের ভরটা পরিবর্তন হবে না, অর্থাৎ এম যদি কনস্ট্যান্ট হয় তখন কি হবে? এম কনস্ট্যান্ট হলে ডিএমডিটি 0 হয়ে যাবে। তখন এফ এক্সটার্নাল এটা কার সমান হবে? এম ইন্টু ডিভিডিটি। আর ডিভিডিটি মানে আমরা জানি সেটা হলো কিন্তু ত্বরণ। সো এখানে যে ফর্মুলাটা আসে আমরা ইউজুয়ালি এটা মনে রাখি। কারণ এটাই আমাদের সবচেয়ে ইউজফুল ফর্মুলা। কিন্তু আমাদের নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে আরো একটা টপিক দেওয়া আছে যেখানে আমাদের এমটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না। সেটা কোন টপিক? তা হলো রকেটের টপিকটা। তো সেই জায়গায় আমাদের এম ইজ নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়। এবং খুব ক্লিয়ারলি দেখা যায় তখন যে আমাদের এক্সটার্নাল ফোর্সের জন্য কিন্তু এই যে ফর্মুলাটা আছে জেনারেল ফর্মুলা সেটাই ব্যবহার করতে হয়। তো ফর্মুলাটা একবার লিখে ফেলি আমি। ওকে। সো এটা আসলো আমাদের ২য় সূত্রটা। এখন ২য় সূত্রের ইউজ কেসটা আমরা একটু দেখে নেই কিভাবে এটাকে ইউজ করতে হয়। সো ১ম এই এখানে বিভিন্ন ধরনের বস্তু দেওয়া থাকে। সাপোজ মনে করো এইখানে একটা বস্তু দেওয়া আছে। এটা হলো আমাদের সেই বস্তুটা। এখন এই বস্তুর উপর বেশ কয়েকটা বল থাকতে পারে। যেমন হতে পারে এটার উপর ডান দিকে একটা বল আছে, এই দিক বরাবর। এই কালিটা একটু ছোট করে নেই। ওকে। সো হতে পারে তার উপর ডান দিকে এই দিক বরাবর একটা বল আছে। হতে পারে তার উপর এই দিক বরাবর একটা বল আছে যেটা ভূমির সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করে। এইরকম একটা বল। ওকে? আর হতে পারে তার উপর নিচের দিকে mg আছে। হতে পারে তার উপরে উপরের দিকে রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে। এই যতগুলা বল আছে সবগুলা বলের লব্ধি যেটা থাকবে সেটাকে আমরা বলছি আমাদের এক্সটার্নাল ফোর্স। তাই এখানে এক্সটার্নাল ফোর্স না লিখে আমরা লিখতে পারি সামেশন অফ অল এক্সটার্নাল ফোর্স। অর্থাৎ যতগুলা বল থাকবে সবগুলা বলের লব্ধি হবে ভর ইন্টু ত্বরণ। এখন এই যে ত্বরণ বলবে, ত্বরণটাও কিন্তু আমাদের যে বস্তুটার উপরে বল প্রযুক্ত হচ্ছে সেই বস্তুটার ত্বরণ হবে। এখন ইউজুয়ালি আমাদের কি দেওয়া থাকে না, বস্তু যেগুলো বলা থাকে তাদের শেপ সাইজ বলা থাকে না। যেমন আমাদের যখন বলে যে একটা গাড়ির উপরে এত বল প্রযুক্ত হচ্ছে, আমাদের কিন্তু এইটা বলে না যে গাড়িটা কত মিটার লম্বা, গাড়িটা কত উঁচু। তো যখন এরকম শেপ সাইজ বলবে না, তখন আমরা বস্তুগুলাকে একটা বিন্দু বস্তু হিসেবে কল্পনা করব। অর্থাৎ আমার কাছে যদি এরকম বড় একটা গাড়িও দেওয়া থাকে, তো এরকম একটা গাড়ি দিয়ে যদি আমাদের বলে যে গাড়ির উপরে এই দিক বরাবর একটা বল প্রযুক্ত হচ্ছে, আমরা কি করব? এই জিনিসটাকে কনভার্ট করে ফেলবো। কনভার্ট করে আমরা বলব গাড়িটা হলো আমাদের এইরকম একটা বিন্দু বস্তু আর তার উপরে বলটা প্রযুক্ত হচ্ছে এইভাবে। ওকে? তো যেই ধরনের বস্তুই দেখ না কেন সেটাকে আমরা বিন্দু বস্তুতে কনভার্ট করব। এবার কনভার্ট করার পর আমরা যে ফর্মুলাটা কাজে লাগাই সেটা আমরা ভেক্টোরিয়ালি কাজে লাগাতে পছন্দ করি না। তো সেই কারণে আমরা যেটা করি, আমরা একটা অক্ষ ব্যবস্থা ধরে নেই। সাপোজ এদিক বরাবর আমরা ধরলাম পজিটিভ এক্স অ্যাক্সিস, এদিক বরাবর আমরা ধরলাম পজিটিভ ওয়াই অ্যাক্সিস। এইবার যতগুলা বল আছে সেগুলোকে আমরা তাদের উপাংশে ব্রেক করে ফেলবো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর। তো এই যে বলটা আছে এই বলের মান যদি এফ হয় তাহলে সেটার এক্স অক্ষ বরাবর উপাংশটা আসবে এফ কস থিটা।
আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা সেটা আসবে এফ সাইন থিটা। এবং একটা জিনিস একটু মনে রাখতে হবে, যখন আমরা এফ কে দুইটা উপাংশে ভাগ করে ফেলেছি তখন কিন্তু এই এফটা বলতে আর কিছু নেই, তার যে ইফেক্টটা সেটাকে এখন আমরা দুইটা উপাংশ বরাবর ব্রেক করে নিয়েছি। এখন এই যে বলগুলো আছে, এই বলগুলোর কারণে সে যে কোনো একটা দিকে এক্সেলারেটেড হতে পারে। সাপোজ আমাদের বস্তুটা এই দিক বরাবর এক্সেলারেটেড হচ্ছিল। কোন দিক বরাবর? এই যে এই দিক বরাবর এক্সেলারেটেড হচ্ছিল, অর্থাৎ সে কি করছে, সরে এই দিক বরাবর চলে যাচ্ছে। তো সেই যে এক্সেলারেশন সেটাকেও আমরা দুইটা উপাংশে ভাগ করে নিতে পারি। একটা উপাংশ হবে এই দিক বরাবর, আরেকটা উপাংশ হবে এই দিক বরাবর। তো আমি এখানে এই দিকের উপাংশটাকে বলছি এ এক্স আর এদিকেরটাকে বলছি এ ওয়াই। এইবার আমরা যেটা করব, নিউটনের সূত্রটাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষে ইন্ডিপেন্ডেন্ট ভাবে ব্যবহার করব, এবং করার সময় আমরা এই যে অক্ষ ব্যবস্থাটা ধরেছি সেটার দিকে একটু মনোযোগ রাখবো। খেয়াল করে কি হয়, বাম পক্ষে আমরা লিখবো সবগুলো বলের লব্ধি। তাহলে এখানে ডান দিকে একটা বল আছে, এটাকে সাপোজ আমরা বললাম F1, তাহলে ডান দিকে এক্স অক্ষ বরাবর আছে F1 আর ওয়াই অক্ষ বাম দিকে আছে F cos থিটা। এটা হয়ে গেল এক্স অক্ষ বরাবর সবগুলো বলের লব্ধি। সেটা সমান সমান হবে বস্তুটার ভর ইন্টু ওই দিক বরাবর ত্বরণ, সেটা কত, সেটা হলো এ এক্স। সেম ভাবে আমরা ওয়াই অক্ষেও একই জিনিস খাটাতে পারবো। সো ওয়াই অক্ষে যদি দেখি, উপরের দিকে আমরা পজিটিভ ধরেছি, তাই উপরের দিকে প্রথম বলটা হলো এফ সাইন থিটা, এরপরে আছে একটা রিয়াকশন ফোর্স দ্যাট ইজ আর, আর নিচের দিকে আছে আমাদের এম জি। এই সব মিলে হবে বস্তুর ভর ইন্টু ত্বরণ। উপরের দিক বরাবর ত্বরণ হলো এ ওয়াই, সো আমরা এখানে এ ওয়াই বসাবো। এবার দেখা যায় দুইটা আননোন বা তিনটা আননোন দেওয়া থাকে, ইউজুয়ালি দুইটা আননোন দেওয়া থাকবে, আমরা এই দুইটা ইকুয়েশন সলভ করে আননোন গুলো বের করে নিব। তো দ্বিতীয় সূত্রকে আসলে আমরা এরকম হাবিজাবি করে ব্যবহার করতে পারবো। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। ওকে, আর নিচে পিডিএফ দেওয়া থাকবে, এই জিনিসটাকে আমি তখন আরেকটু গুছিয়ে রাখবো। ওকে, এখন এরকমই থাক। এইবারে আমাদের ৩ নম্বর যে সূত্রটা আছে, সেই সূত্রটা হলো আমাদের নিউটনের তৃতীয় সূত্র। সেটা আমাদের যেটা বলে যে কখনো যদি দুইটা বস্তুর মধ্যে কোনো একটা ইন্টারেকশন হয়, ইন্টারেকশন বলতে তাদের মধ্যে বলের আদান প্রদান হবে। এখন এই বলের আদান প্রদানের জন্য তাদের স্পর্শ হতেও পারে, নাও হতে পারে। যেমন আমাদের যদি দুইটা চার্জ থাকে, এখানে সাপোজ এখানে একটা চার্জ আছে প্লাস কিউ মানের, আর এখানে একটা চার্জ আছে মাইনাস বড় হাতের কিউ মানের। তো এদের মধ্যে একটা আকর্ষণ বল কিন্তু কাজ করবে। এই যে আকর্ষণ বল, এই বলটা কাজ করার জন্য তাদের কিন্তু ডিরেক্ট কোনো স্পর্শের দরকার হয়নি, কিন্তু তারপরেও তাদের মধ্যে একটা বল কাজ করছে। এখন এখানে খেয়াল করি, এই যে প্রথম যে চার্জটা আছে সেটার উপর কিন্তু দ্বিতীয় চার্জের কারণে একটা বল প্রযুক্ত হচ্ছে। তো এটাকে আমরা বলতে পারি প্রথম চার্জের উপর প্রযুক্ত বল কার কারণে, দ্বিতীয় বলের কারণে, দ্বিতীয় চার্জের কারণে। আবার এই যে দ্বিতীয় চার্জটা আছে, প্রথম চার্জটা আছে, তার কারণে এই মাইনাস কিউ এর উপরও কিন্তু একটা বল প্রযুক্ত হচ্ছে। তো সেই বলটাকে আমরা বলতে পারি কি, দ্বিতীয়র উপর প্রযুক্ত বল কার কারণে, প্রথমের কারণে। এখন কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি যে এই দুইটা বল কিন্তু অবশ্যই কি হবে, পরস্পর সমান হবে। তো পরস্পর সমান হলেও তাদের ডিরেকশনগুলো কিন্তু বিপরীত দিকে আছে। খেয়াল করি, একটা হলো ডান দিকে আর একটা হলো বাম দিকে। তো সেখান থেকে আমরা নিউটনের সূত্রটা নিয়ে আসি যে বলদ্বয় হবে পরস্পর সমান এবং দিক হবে বিপরীত। এবং একটা জিনিস খেয়াল করি, এই বল দুইটা কিন্তু সবসময় দুইটা ভিন্ন বস্তুর উপরে কাজ করবে। অর্থাৎ কখনো যদি আমাদের নিউটনের তৃতীয় সূত্র খাটাতে হয়, প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে ইন্টারেকশনকারী বস্তু দুইটা। প্রথমে বস্তু দুইটা পাবো, তারপর তাদের উপর ক্রিয়া প্রতিক্রিয়াকারী জোড়া খুঁজে বের করব। যেমন আমাদের বইতে একটা সিম্পল উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণটা একবার দেখি আমরা। ওকে, সো বইয়ের উদাহরণটাতে এরকম একটা লন রোলার দেওয়া থাকে, সেটার কাজ কি, সেটার কাজ হলো মাটিটাকে সমান করা। তো এটাকে চালনা করা হয় কিভাবে, একটা মানুষ থাকে, সেই মানুষটা এখানে থাকে, সে কি করে লন রোলারটাকে এভাবে ধরে ধরে চাপ দিয়ে মাটির সাথে এভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এগিয়ে নিয়ে গেলে তখন আমাদের কি হয়, মাটিটা আস্তে আস্তে সমান্তরাল হয়ে যায়। তো এখন এইখানে যখন আমরা কি করছি, মাটিটাকে চাপ মারছে, তখন এখানে কিন্তু কয়েকটা জায়গায় ইন্টারাকশন হচ্ছে। খেয়াল করি, প্রথমে আমাদের এই যে লন রোলারের সাথে মাটির একটা ইন্টারাকশন হচ্ছে। কিভাবে হচ্ছে, আমাদের লন রোলার মাটি কিভাবে ধাক্কা মারে, আবার মাটি কি করে, এই যে লন রোলারটা আছে সেটার উপরে এভাবে ধাক্কা মারে। এখন এই যে রোলারটা আছে সেটা আবার লোকটার উপরে এই দিক বরাবর একটা ধাক্কা মারে। তো সেটাকে আমরা লোকের লোকের মাথায় চলে গেছে। ওকে, সো এই যে লোকের উপরে এইভাবে একটা ধাক্কা মারে, তখন লোকটা কি করে, আবার এই যে রোলারটা আছে তার উপর একটা ধাক্কা মারে। তাহলে খেয়াল করি, সবসময় আমাদের কিন্তু দুইটা বস্তুর মধ্যে ইন্টারাকশন ঘটে, এবং বল যে দুইটা প্রযুক্ত হয় সেটা কিন্তু দুইটা ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। তাই এইটা নিয়ে আমাদের একটা এমসিকিউ আছে সবসময়। এমসিকিউটা হয় এরকম যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের লব্ধি কত। তো আমাদের মনে হতে পারে যে বল দুইটা পরস্পর কি বিপরীত সমান আছে, তাই লব্ধি হয়তো শূন্য হতে পারে। কিন্তু লব্ধির কথা কিন্তু তখনই আসে যখন বল দুইটা একই বস্তুর উপর প্রযুক্ত হয়।
মানে একটা বল এই বস্তুর উপর প্রযুক্ত হলো, আরেকটা বল প্রযুক্ত হলো এই বস্তুর উপর। এখন আমি যদি বলি এই ২ জনের লব্ধি কত? তো সেখানে কিন্তু লব্ধির মিনিং আসবে না। কারণ এই বস্তুর উপর কোন বল প্রযুক্ত হচ্ছে তার কোনো ইফেক্ট কিন্তু এই বস্তুর উপর নেই। তাই লব্ধি তখনই আসবে যখন একই বস্তুর উপরে ২ টা বল প্রযুক্ত হবে। এইখানে যেহেতু ২ টা ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়, তাই ক্রিয়া-প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে লব্ধির কোনো কথাই আসবে না। তো এই ব্যাপারটায় আমাদের এমসিকিউতে মাঝে, মাঝে আসে। আমাদের এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখন ৩ টা সূত্র তো আমরা শিখলাম। এখন এই ৩ টা সূত্র কোন, কোন কেসে ভ্যালিড হবে আর কখন ভ্যালিড হবে না সেটাও আমাদের একটু জেনে রাখা দরকার। ওকে। সো নিউটনের যে ৩ টা সূত্র আছে সেগুলোতে কিন্তু আ আলোর বেগের খুব কাছাকাছি গেলে তখন একটা চেঞ্জ আসে। তো আমরা সেই চেঞ্জটার কথা এখানে বলছি না। আমরা যেটা বলতে চাই সেটা হলো নিউটনের যে ল গুলো আছে এগুলার যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু ফ্রেম অফ রেফারেন্স এর উপর ডিপেন্ড করে। অর্থাৎ কোন প্রসঙ্গ কাঠামো থেকে মাপছি বা কে জিনিসটাকে অবজার্ভ করছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের একই বস্তুর, একই ঘটনার রেজাল্ট গুলা ভিন্ন, ভিন্ন আসবে। যেমন আমাদের এইখানে সাপোজ একটা বল আছে, সেই বলটা সামনের দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখন এইখানে একটা মানুষ আছে, যে মানুষটা একই সাথে বলের দিকেই 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আর আরেকজন এইখানে দাঁড়িয়ে আছে স্থির অবস্থায়। তো তাকে যদি জিজ্ঞেস করা হয় যে নিউটনের সূত্র অনুসারে এটার বেগ কত হবে? সে বলবে এটার বেগ হলো 3। আর ওকে যদি জিজ্ঞেস করা হয় বেগটা কত? ও কিন্তু আর 3 বলবে না। ও এটাকে 0 বলবে। তো এখানে আসলে নিউটনের সূত্রের তেমন একটা ইউজ হয়নি। তবে এই নিউটনের সূত্রের ইউজ হবে কখন? যখন আমরা এই বস্তুটার বেগটাকে একটু বাড়াবো। খেয়াল করি। এখানে আছে কত? 3। আর ওর বেগটা কত? ওর বেগটা হলো 3। এখন আমরা বল যেটা আছে, বলটাকে কোনো চেঞ্জ করব না। কিন্তু ওর বেগটাকে চেঞ্জ করে 4 করে দিব। তাহলে ওর বেগ চেঞ্জ করে আমরা কি করলাম? 4 মিটার পার সেকেন্ড করলাম। তাহলে ও এখন কি করবে? বলের থেকে কিছুটা সামনে এগিয়ে যাবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। বল কি করে? প্রতি সেকেন্ডে ৩ মিটার করে যায়। আর এই যে লোকটা, সে এখন প্রতি সেকেন্ডে ৪ মিটার করে যাচ্ছে। তাহলে একটু আগে তার কাছে মনে হচ্ছিল যে বলটা তার সাথে স্থির অবস্থায় আছে। অর্থাৎ বলটা সরছে, ডানেও যায় না, বামেও যায় না। কিন্তু এখন তার কাছে মনে হবে বলটা বাম দিকে যাচ্ছে। এখন যেহেতু বলের মানের কি হবে? পরিবর্তন হবে। বেগের মানের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এখন সে বাম দিকে যাচ্ছে স্থির অবস্থা থেকে। তাই তার হিসাব মতে সেখানে কিন্তু অবশ্যই একটা কি থাকার কথা? ফোর্স থাকার কথা। কিন্তু আমরা তো জানি ক্লিয়ারলি যে বলের উপর কোনো ফোর্স প্রযুক্ত হয়নি। উল্টা ফোর্সটা প্রযুক্ত হয়েছে এই লোকটার উপরে। তাহলে এই যে লোকটা আছে সে কিন্তু এখন নিউটনের সূত্র ভুলভাল মাপা শুরু করবে। সে বলবে F = ma। F A যেহেতু আছে, F সেহেতু অবশ্যই থাকবে। কিন্তু এখানে কিন্তু কোনো A নেই। ওকে? এখানে কিন্তু কোনো A নেই। তার বেগ কত আছে? 3 মিটার পার সেকেন্ডই আছে। তাইলে আমাদের এই টাইপের যে প্রসঙ্গ কাঠামোগুলো আছে, অর্থাৎ যাদের নিজের ত্বরণ আছে, সেই ধরনের প্রসঙ্গ কাঠামোগুলো নিউটনের সূত্র ভুল মাপে। আর এই ধরনের প্রসঙ্গ কাঠামোকে আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো। তাই যখনই আমরা নিউটনের সূত্র খাটাতে যাব, অবশ্যই খেয়াল রাখতে হবে যে যার সাপেক্ষে আমরা মাপছি সবকিছু, তার নিজের যাতে ত্বরণ না থাকে। আর ত্বরণ যদি থাকে তখন কি হবে সেটা আমরা যখন কৌণিক গতি পড়ব তখন একটুখানি দেখে নিব। তো আমি মেইন কথাটা এখানে লিখে রাখি সেটা হলো নিউটনের সূত্র ভ্যালিড কখন? শুধুমাত্র জড় প্রসঙ্গ কাঠামোর জন্য। আর বাকি এই ব্যাপারগুলো মুছে দেই। তাহলে ১ম ব্যাপারটা হলো এটা প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ড করে। আর এই যে প্রসঙ্গ কাঠামো সেটা আছে আবার ২ রকমের। একটা হলো জড় আর আরেকটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। তো জড় প্রসঙ্গ কাঠামো কারা? যাদের ত্বরণটা কি হয়? শূন্য হয়। আর অজড় কারা? যাদের ত্বরণটা শূন্য হয় না। আর এই যে অজড় প্রসঙ্গ কাঠামো আছে এরা নিউটনের সূত্র খাটাতে পারে না। ওকে। সো নিউটনের সূত্রের পরে এই নিউটনের সূত্রের যে কনসিকুয়েন্স সেগুলো আমাদের একটু জানতে হবে। এখন এটার সাথে রিলেটেড কয়েকটা রাশি আছে। ১ম এ আমরা সেগুলো জেনে নেই। সেই রাশির ১ম টা হলো আমাদের বলের ঘাত এবং ২য় টা হলো ঘাত বল। এখন এই যে বলের ঘাত আর ঘাত বল এই ২ টা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ২ টা জিনিস। এই বলের ঘাতটা হলো ভরবেগের পরিবর্তনের মান। আর এই যে ঘাত বলটা সেটা নাম দেখেই বোঝা যায়। এটা কি? এক ধরনের বল। এটা আমি ইংলিশে লিখলাম ফোর্স হিসেবে, কারণ বল বললে অনেকে আবার ফুটবল টাইপের মনে করে। এখন এখানে যে ভরবেগের পরিবর্তনটা আছে সেটা কিন্তু যেকোনো ভরবেগের পরিবর্তন হলেই তাকে আমরা বলের ঘাত বলব না। এই ভরবেগের পরিবর্তনটা হতে হবে খুবই অল্প সময়ে আর কোনো বড় মানের একটা বলের ক্রিয়ার কারণে।
ওকে? আর এটার ইকুয়েশনটা বেশ স্ট্রেইট ফরওয়ার্ড। ইকুয়েশন আমরা কি জানি? F সমান, সমান কি আছে? ডেল্টা P ডিভাইডেড বাই ডেল্টা T। অবশ্যই খেয়াল রাখবো এই F টা কিন্তু হবে এক্সটার্নাল ফোর্স। ওকে? তো সেখান থেকে আমরা যদি ডেল্টা P টা বের করতে চাই ভরবেগের পরিবর্তন, সেটা আসবে F ইনটু ডেল্টা T এর সমান। অর্থাৎ আমরা বলের ঘাতকে দুই ভাবে বের করতে পারি। একটা হলো যদি আমাদের কাছে ভরবেগের পরিবর্তনটা বের করার উপায় থাকে তখন, অথবা আমরা যদি ফোর্স এবং সেই ফোর্সটা কতক্ষণ ধরে কাজ করেছে সেই ২ টা জিনিস জানা থাকে। আর এইখানে যে সময়ের কথাটা বলা আছে এটা হলো তাদের কনট্যাক্টের সময়টা। কনট্যাক্টের টাইম। আর আমরা জানি কিছু, কিছু ফোর্স আছে যেগুলোর জন্য কনট্যাক্টের প্রয়োজন হয় না। তবে আমাদের এই চ্যাপ্টারে যতগুলা কন্ডিশন দেওয়া থাকে সবগুলাতেই কোনো না কোনোভাবে কনট্যাক্ট কিন্তু থাকে। তাই আমরা মনে রাখবো এটা কনট্যাক্টের টাইম বলতে আমি বুঝাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত বলটা ক্লিয়ারত ছিল ততক্ষণ পর্যন্ত। ওকে? ততক্ষণ পর্যন্ত সময়। বলের ইফেক্টটা কতক্ষণ আছে সেটা না, বলটা কতক্ষণ পর্যন্ত ক্রিয়াশীল ছিল সেই সময়টা। তো এটার মাধ্যমে হিসাব করা যায় অথবা এই ২ টা জানলেও হিসাব করা যায়। তো বলের ঘাত সম্পর্কে আমাদের এতটুকুই থাকে। এখন এই যে বলের ঘাতের ভেতরে আমরা যে একটা ফোর্স পেলাম, যে ফোর্সটা হলো বেশ বড় মানের একটা ফোর্স, সেই ফোর্সটাকে আমরা বলি আমাদের ঘাত বল। তাহলে আমরা এখানে মেনশন করতে পারি যে ডেল্টা P ইকুয়ালস টু F ইনটু ডেল্টা T। এইখানে যে F বলটা আছে এটাই ঘাত বল। ওকে? তো এটাকে স্পেশালি মনে রাখবো কিভাবে? এটার বৈশিষ্ট্যটা হলো এটা খুব অল্প মানের একটা বল, যেটা খুব অল্প এটা খুব বড় মানের একটা বল, যেটা খুব অল্প সময় ধরে কাজ করে, কিন্তু তার ভরবেগের পরিবর্তনটা অনেক বেশি ঘটায়। যেমন এটার একটা উদাহরণ হতে পারে, সেটা হলো ক্রিকেট বল যখন ব্যাটে বাড়ি খায়, সেইটা হলো আমাদের ঘাত বলের একটা উদাহরণ। মানে ব্যাট দিয়ে বলকে যে বাড়িটা দেওয়া হয়, সেটা একটা ঘাত বল। ইম্পালসিভ ফোর্স বলি আমরা যেটাকে। এটাকে এক কাজ করি, নিচে লিখি তাহলে একটু জায়গা হবে। এটা একটা উদাহরণ হতে পারে। তারপরে যেমন বোমা ফুটা, এটা একটা উদাহরণ হতে পারে যদি বোমার বিভিন্ন অংশকে আমরা আলাদা, আলাদা সিস্টেম হিসেবে বিবেচনা করি তাহলে। তো এই ধরনের বিভিন্ন উদাহরণ আমাদের থাকতে পারে। এগুলো হলো আমাদের বলের ঘাত এবং ঘাত বল সম্পর্কে আইডিয়া। এখন যেহেতু আমরা ভরবেগের পরিবর্তন নিয়ে কথা বলেছি, তাই ভরবেগের একটা সংরক্ষণশীলতা নীতি আছে। সেই নীতিটাও আমরা এখন দেখে নিব। এবং এটা দেখার সময় আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে সিস্টেম বলতে আমরা কাকে বলছি এবং ঘটনাটা আমরা কোনটাকে মেনশন করছি সেই ২ টা জিনিস। কারণ এই ২ টার উপর ভিত্তি করে আমাদের সূত্রটা লিখতে হয়। ওকে। তো ১ম এ আমরা সবচেয়ে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা দেখব। সেই ফরম্যাটটা হলো এরকম যে আমাদের এইখানে একটা বল থাকে। যে বলের ভর সাপোজ আমরা ধরলাম m1, আর সেটার যে বেগ, সেই বেগটা হলো u1, সেটা সামনের দিকে গতিশীল হচ্ছে। আর এইখানে আরেকটা বল আছে। সেই বলটার ভর হলো m2, সেটাও সামনের দিকে গতিশীল হচ্ছে কিন্তু একটা ভিন্ন বেগে, u2 বেগে। এখন যদি আমাদের u1 টা গ্রেটার দ্যান u2 হয়, অর্থাৎ পিছনেরটার বেগ যদি অনেক বেশি হয়, তাহলে কিছুক্ষণ পরে তাদের মধ্যে কি হবে? একটা কলিশন হবে। ২ জন এই জায়গায় আসবে। আসার পর এইখানে একটা সংঘর্ষে লিপ্ত হবে। ওকে। তো এখন এই সংঘর্ষটা আবার ২ রকম হতে পারে। একটা হলো স্থিতিস্থাপক, আরেকটা হলো অস্থিতিস্থাপক। সেই সংঘর্ষটা কি টাইপ সেটার উপর ভিত্তি করে আমাদের আরেকটা সূত্র আছে যেটা আমরা একটু পরে দেখব। এখন একটু বলে রাখলাম। তো যাই হোক, ১ম এ কি হবে? তারা এরকম আসতেছিল, এরপরে সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পরে তারা ২ টা ভিন্ন, ভিন্ন বেগ নিয়ে সামনের দিকে গতিশীল হবে। তো সাপোজ সে এখন বেগটা পেল v1 আর তার ভর হলো m1, আর অন্য যেটা ছিল তার বেগটা হয়ে গেল v2 আর তার ভরটা হলো m2। এখন এই যে ভরবেগের পরিবর্তন বা ভরবেগ যে রাশিটা সেটা কিন্তু একটা ভেক্টর রাশি। তাই এইটার যখন আমরা যোগ বিয়োগ করব তখন কিন্তু আমাদের ভেক্টোরিয়ালি যোগ বিয়োগ করতে হবে। তবে আমরা যেটা করি সেটা হলো একটা সিম্পল কেস নেই। সেই সিম্পল কেসটা কি? সবগুলা একই রেখায় থাকবে। তো যখন আমরা জানি যে ২ টা ভেক্টর একই রেখায় থাকে তখন জাস্ট তাদেরকে যোগ বিয়োগ করলেই ভেক্টরের হিসাবটা করে ফেলা যায়। তো এখানেও আমরা সেম জিনিস করব। সবগুলা একই রেখায় নিয়ে এসে তারপর তাদের যোগ বিয়োগ করব। সো যোগ বিয়োগ করার সময় তখনও কিন্তু আমাদের যেকোনো একটা দিকে পজিটিভ বিবেচনা করতে হবে। তাহলে আমরা এই দিকটাকে পজিটিভ বিবেচনা করলাম। আর কেসটা একটু মনে রাখতে হবে যে সবগুলা বেগ ডান দিকে, সবগুলাই কি ছিল? আদি বেগ ছিল u1, u2, শেষ বেগ v1, v2 সবই ডান দিকে ছিল অর্থাৎ পজিটিভ দিকে। এইরকম কন্ডিশন যদি হয় তখন আমাদের ফর্মুলাটা আসে এইরকম যে m1 u1 দ্যাট ইজ প্রথমটার আদি ভরবেগ আর দ্বিতীয়টার আদি ভরবেগ, এটা সমান সমান হয় প্রথমটার শেষ ভরবেগ, ভর আর বেগের গুণফল, দ্বিতীয়টার শেষ ভরবেগের সমান। এখন এখানে বেশ কিছু কন্ডিশন আছে। প্রথম যে কন্ডিশন সেটা হলো আমাদের এক্সটার্নাল ফোর্স এটা হতে হবে 0। এখন যখনই আমরা এক্সটার্নাল ফোর্সের কথা বলছি আমাদের আগে ডিফাইন করতে হবে সিস্টেমকে। যেমন আমি যদি সিস্টেম হিসাবে এই পুরা জিনিসটাকে কল্পনা করি,
এই যে পুরো ২ টা বল মিলে যে জিনিসটা আসে, এটা হলো আমাদের সিস্টেম। তখন এদের মধ্যকার যে বস্তুগুলো আছে, তাদের মধ্যে যে ধাক্কাধাক্কি থাকবে, সেগুলা সবগুলো হবে আমাদের অভ্যন্তরীণ বল। অর্থাৎ ইন্টারনাল ফোর্স। আর ইন্টারনাল ফোর্স কিন্তু নিউটনের সূত্রে আসে না। ওকে? ইন্টারনাল ফোর্স নিউটনের সূত্রে আসে না। কেন আসে না? সেটার কারণটা অন্যরকম। এখানে আমি বলছি না সেটা। যাই হোক। তো এই ২ জনকে যদি আমি সিস্টেম বিবেচনা করি, তাহলে দেখো পুরা যে সংঘর্ষটা হয়েছে, সেখানে কিন্তু এই ২ জন ছাড়া আর কারো মধ্যে কোনো বলের আদান-প্রদান হয়নি। অর্থাৎ বাইরে থেকে কেউ এসে এখানে কিন্তু ধাক্কা দেয়নি বা টোকা দেয়নি, কিছুই হয়নি। তো এইরকম যখন হয়, শুধুমাত্র তখন আমরা এই সূত্রটা খাটাতে পারবো। তাই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সিস্টেম কাকে ধরছি। ইউজুয়ালি আমাদের সিস্টেমটা obvious থাকে, সে কারণে ধরতে হয় না। কিন্তু কিছু কেস দিবে যেখানে আমাদের সিস্টেমটাকে খুব প্রিসাইজলি খুঁজে বের করতে হবে। তো সেগুলোর জন্য আমাদের এই শর্তগুলা জানা থাকতে হবে। এটা হলো ১ম জিনিস। ২ নাম্বারটা হলো এখানে যে আদিবেগ, এটা কিন্তু গণনার শুরুর সময় না। আদিবেগটা হলো ধাক্কাধাক্কির আগে বা সংঘর্ষের আগে যে বেগটা ছিল সেটা। ওকে, তো এটার একটা উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ আমাদের খুব সহজ যে একটা উদাহরণ সবসময় আসে, সেটা হলো বন্দুক থেকে গোলি নিক্ষেপ। তো সাপোজ এটা হলো আমাদের বন্দুক। সেই বন্দুকের ভেতরে এখন একটা গুলি এরকমভাবে আছে। আর এখানে একটা তক্তা আছে। সেই তক্তার ভিতর গুলিটা আঘাত করবে। আঘাত করার পর এই জায়গা পর্যন্ত এসে আমরা ধরে নিলাম সেটা থেমে যাবে। তো এখন আমি যদি ঘটনা বলি এটা যে গুলিটার পশ্চাৎবেগ নির্ণয় করো। তখন তোমার কি করতে হবে? আদিবেগ কোনটা হবে তখন? আদিবেগ কিন্তু ২ জনেরই 0 হবে। কারণ সংঘর্ষের আগে ২ জন স্থির অবস্থায় ছিল। সংঘর্ষের পরে সে আদিবেগটা পাবে। তাই এখানে ঘটনা আমরা কোনটা ধরলাম? ঘটনা ধরলাম এই যে গুলিটা বের হওয়াটা। সেটা হলো আমাদের ঘটনা। আর এই জায়গায় যদি আমরা বলি যে গুলিটা এসে কতটুক যাবে, কতটুক প্রবেশ করবে সেটা যদি আমার বের করতে হয়, তখন আমরা আদিবেগ হিসেবে কোনটাকে নিব? আদিবেগ হিসেবে কিন্তু এই জায়গায় যে বুলেটটা আসলো, এই সময় তার বেগ যেটা ছিল সেটাকে নিব। কারণ এই যে সংঘর্ষের আগে তার বেগটা হবে এইখানের বেগটা, আর সংঘর্ষের পরে সে তো থেমে যাবে। থেমে গেলে বেগটা হবে 0। তো ভরবেগের সংরক্ষণশীলতা খাটানোর সময় আমাদের ১ম এ দেখতে হবে ঘটনাটা কি? সেই সংঘর্ষের আগে বেগটা কত ছিল সেটা বসবে আমাদের বাম পক্ষে, আর ডান পক্ষে বসবে সংঘর্ষের পরে বেগটা কত ছিল। এইটা ছিল একটা কথা। এবং ২ নাম্বারটা হলো এটা শুধুমাত্র একটা দিকেই খাটবে। মানে এরকমভাবে যদি আমি লিখতে চাই তাহলে যেকোনো একটা দিক বরাবর খাটাতে হবে। না হলে কিন্তু আমাদের এখানে ভেক্টর চিহ্ন ব্যবহার করতে হবে। হ্যাঁ, ভেক্টর চিহ্ন ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। তবে যদি আমাদের ভেক্টর চিহ্ন দেওয়া না থাকে, এর মানে হইছে আমরা যেকোনো একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর সূত্রটা খাটালাম। কারণ আমাদের এইরকম একটা সিনারিও মাঝে দেওয়া থাকে। একটু দেখাই এখানে যে এই জায়গায় একটা দেয়াল আছে। সেই দেয়ালে একটা বল আসলো। ওকে? এইরকম ভাবে একটা কি আসলো? বল আসলো। তো বলটা ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পরে এই জায়গায় চলে যায়। তো এইরকম যখন কেস হয় তখন দেখো ভরবেগের পরিবর্তন কিন্তু ২ জায়গায় হয়েছে। ১ম কথা হলো ভরবেগ একটা ভেক্টর রাশি। তাই আদিতে ভেক্টরটা ছিল এই দিক বরাবর। পরে ভেক্টরটা হয়েছে এই দিক বরাবর। তাই যদি তার পরিবর্তন বের করতে হয় তাহলে কিন্তু আমার আদি থেকে শেষ এই দিক বরাবর যোগ করতে হবে। তো এইটা হবে তার চেঞ্জ কিন্তু। ওকে? তো এটাকে আমরা এইভাবে একভাবে করতে পারি ভেক্টরের সূত্রানুসারে। অথবা আমরা যেটা করতে পারি সেটা হলো এদেরকে বিভিন্ন উপাংশে ব্রেক করে ফেলবো। একটা উপাংশ হবে এই দিক বরাবর, আরেকটা উপাংশ হবে এদিক বরাবর। এটা হবে শেষ ভরবেগের x অক্ষ আর y অক্ষ উপাংশ। আর আদি ভরবেগের x অক্ষ উপাংশ হবে এইটা এবং y অক্ষ উপাংশ হবে এইটা। এরপরে তুমি x অক্ষের জন্য এই সূত্রটা আলাদাভাবে খাটাবা, y অক্ষের জন্য এই সূত্রটা আলাদাভাবে খাটাবা। সেভাবেও কিন্তু করা যায়। ৩ নাম্বার যে পয়েন্ট সেটা হলো যে আমাদের সিস্টেম যদি ২ টা বস্তু থাকে তাহলে এখানে ২ টা আসবে। আর যদি সিস্টেমে ৩ টা থাকে তাহলে ৩ টা বস্তু আসবে। মানে M1 U1 M2 U2 M3 U3 এরকম কিছু আসতে পারে। এইটার একটা উদাহরণ আমাদের বইতে দেওয়া আছে। সেটা হলো নৌকার একটা অঙ্ক দেওয়া থাকে। যে এখানে ৩ টা একটা নৌকা আছে। নৌকার ভর হলো ২০০ কেজি আর এখানে একটা বালক আছে। সেই বালকটা এদিকে লাফ মারে আর এখানের বালকটা এইদিকে লাফ মারে। তখন নৌকার বেগ কত হবে? তো সেখানে আমরা পুরা জিনিসটাকে সিস্টেম ধরবো। নৌকা আর বালক ২ টা। ৩ টাকে যদি সিস্টেম ধরি তাহলে এই যে লাফ দেওয়ার আগে ৩ জন স্থির ছিল। তাই ৩ জনের হবে 0 + 0 + 0 আর লাফ দেওয়ার পরে ওর একটা ভরবেগ থাকবে সেটা বললাম P1, এটার একটা ভরবেগ থাকবে সেটা হবে P2 আর নৌকার একটা ভরবেগ থাকবে সেটা হবে P3। অর্থাৎ তাদের আদিতে যতগুলা বস্তু আছে সিস্টেমের ভিতর সবগুলার ভরবেগের সমষ্টি হবে যতগুলা বস্তু আছে সিস্টেমের ভিতর সবগুলার শেষ ভরবেগের সমান। তাহলে ২ টাতে আমরা কনফাইন্ড নাই, সবগুলাই ব্যবহার করা যেতে পারে। তাহলে এই ৩ টা জিনিস আমাদের একটু কেয়ারফুলি মাথায় রাখতে হবে। আরেকবার বলি, সংঘর্ষের আগে যে বেগগুলা ছিল সেই সবগুলা বেগ এখানে, আর সংঘর্ষের পরে যে বেগগুলা ছিল সবগুলো হলো ডান দিকে। এই সূত্রটা খাটানো যাবে কখন? যখন কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে না। এক্সটার্নাল ফোর্সটা কি? যাকে আমরা সিস্টেম ধরলাম তাছাড়া বাকি কোনো বস্তু যদি বল দেয় সেই বলটাই হলো এক্সটার্নাল।
এখন সিস্টেম কাকে ধরবো সেটা কমপ্লিটলি আমাদের উপর। আমাদের যেটা সুবিধা হবে আমরা বিভিন্ন কেসে সেটাকে সিস্টেম ধরে নিব। ইউজুয়ালি কোয়েশ্চেনের ভিতর সিস্টেম ব্যাপারটা অবভিয়াস থাকে, তাই আমাদের আলাদাভাবে চিন্তা করতে হয় না। এইগুলা ছিল আমাদের ভরবেগ নিয়ে কথাবার্তা। এখন ভরবেগের সংরক্ষণশীলতার পরে আরেকটা সংরক্ষণশীলতা আসে, সেটাকে আমরা বলি গতিশক্তির সংরক্ষণশীলতা। ওকে, সো গতিশক্তির সংরক্ষণশীলতা তেমন একটা ফেমাস না, কারণ এটা আসলে খুব স্পেসিফিক কয়েকটা কেসেই কাজ করে। তো আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের সংঘর্ষ যেটা সেটা কিন্তু দুইটা টাইপের উপরে ভাগ করা থাকে। তো আমরা বলি যে আমাদের এখানে সংঘর্ষ, সেটাকে আমরা সেটাকে দুইটা দুইটা মেজর ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ, আর আরেকটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, তো দুইটার ভিতরে আমরা ডিফারেন্সিয়েট করি কিভাবে আসলে? এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ, সেখানে প্রথমে একটা জিনিস, দুইটা জিনিস কনজার্ভ থাকে। প্রথমটা হলো তাদের ভরবেগগুলা কনজার্ভ থাকবে, অর্থাৎ আদিতে ভরবেগ পুরো সিস্টেমের আর শেষে ভরবেগ সে দুইটা সমান হবে। এবং স্থিতিস্থাপকের ক্ষেত্রে তাদের গতিশক্তিগুলাও কনজার্ভ থাকে। ওকে, আর অস্থিতিস্থাপক যেটা, সেটাতে শুধুমাত্র একটা জিনিস কনজার্ভ থাকে, সেটা হলো আমাদের ভরবেগটা। ওকে, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এখন গতিশক্তির কনভার্সন তেমন কিছুই না। ওই যে ধাক্কাধাক্কির আগে গতিশক্তি, সেটা কত আসবে? হাফ m1 u1 স্কয়ার হাফ m2 u2 স্কয়ার, এটা সমান সমান হবে শেষে গতিশক্তি, অর্থাৎ হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এটাই হলো আমাদের আসলে গতিশক্তির সংরক্ষণশীলতা। তবে খেয়াল করি এটা কিন্তু কখন খাটবে? শুধুমাত্র তখন যখন সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে। এখন আমরা কিভাবে বুঝবো সংঘর্ষটা স্থিতিস্থাপক কিনা? আসলে আমরা যেটা করি, তাদের গতিশক্তিটা সংরক্ষিত আছে কিনা সেটা চেক করি। যদি সংরক্ষিত থাকে তাহলে সেটা স্থিতিস্থাপক হয়, আর না হলে হয় না। তবে অস্থিতিস্থাপকটা আমরা ইউজুয়ালি বুঝতে পারি। আমাদের কোয়েশ্চেনে শুধুমাত্র একটা টপিকই দেওয়া থাকে অস্থিতিস্থাপকের, সেটা হলো মিলিত বস্তু। যখনই আমরা দেখব যে ২ টা বস্তু আসছে, তারা ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পর মিলিত বস্তু আকারে সামনের দিকে যেতে থাকে। তখনই আমরা ধরে নিব আমাদের সংঘর্ষটা অবশ্যই অস্থিতিস্থাপক হবে। কারণ এখানে যেটা হয়, আদিতে তো তাদের শুধুমাত্র গতিশক্তি ছিল। একটু পরে যখন তারা মিলিত হবে, তখন কিছুটা ডিফর্মেশন হবে। ওই ডিফর্মেশনের ভেতরে কিছুটা স্থিতিশক্তি চলে যাবে। তাই গতিশক্তিটা আগে থেকে কমে যায়। তো সেই কারণে তাদের গতিশক্তিটা আর সংরক্ষিত থাকতে পারে না। তো এই ২ টা জিনিস আমাদের একটু মনে রাখতে হয়। এখন এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ, তার জন্য স্পেশাল ২ টা ফর্মুলা আছে। ফর্মুলাগুলো একটু বড়, আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে আমরা মনে রাখতে পারবো। ওকে, সো স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা ২ টা জিনিস দেখলাম। একটা হলো তার ভরবেগটা সংরক্ষিত থাকবে, অর্থাৎ এই ইকুয়েশনটা সত্য হবে, এবং আরেকটা ইকুয়েশন হলো তাদের গতিশক্তিটা সংরক্ষিত থাকবে। ওকে, সো এই ২ টা কেস থাকে। এখন এই যে ২ টা ইকুয়েশন আছে, সেখানে ইউজুয়ালি দেখা যায় আমাদের আননোন থাকে ২ টা জিনিস। অর্থাৎ আমরা তাদের শেষ বেগগুলা শুধুমাত্র জানতে চাই। আদি বেগগুলা দেওয়া থাকে এবং তাদের ভরগুলাও দেওয়া থাকে। আবার একটু লক্ষ্য করি, ইকুয়েশনের অনেকগুলো রাশি আছে তো একটু ওভারওয়েলমিং। আমি একটু বলে দেই। এখানে আমাদের রাশি আছে মোট ৬ টা। m1, m2, u1, u2 আর v1, v2। তো ইউজুয়ালি আমাদের m1, m2 আর u1, u2 এগুলা দেওয়া থাকে। অর্থাৎ আদিতে তাদের ভর কত এবং তাদের বেগগুলা কত। তো আগের যে কেসটা আমরা ধরেছিলাম, একদম সেইম কেস যদি হয়, তখন v1 আর v2 বের করার জন্য আমাদের ২ টা ফর্মুলা আছে। সেইম কেস বলতে কি, সবগুলা ডানে এবং ডান দিককে আমরা কি ধরে নিয়েছি? পজিটিভ ধরে নিয়েছি। সেই কেসের জন্য এই ফর্মুলাটা। ফর্মুলাটা হলো আমাদের V1 আর V2 এর। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, ফর্মুলাটা একটু লম্বা, তাই ট্রিক দিয়ে মনে রাখলে একটু সহজে মনে রাখা যায়। সো V1 এর জন্য আমরা যেটা করব, প্রথমে M1 আর M2 এখানে বসাবো, এখানে বসাবো U1 প্লাস এখানে বসাবো M1 প্লাস M2, এই জায়গায় বসাবো U2, এবং নিচেরটার জন্য আমাদের একদম এক্সাক্ট একই জিনিস, কোনো চেঞ্জ নাই। ওকে, সো খেয়াল করি উপরে নিচে কিন্তু আমরা একই জিনিস বসিয়েছি। এবার এই যে রাশিগুলো আছে, এই জায়গায় কিছুটা চেঞ্জ আসবে। তো প্রথমে খেয়াল করি আমরা কোন জায়গায় আছি, 1 এর জায়গায়। তো 1 এর জন্য এই জায়গায় আমাদের বসবে 2m1,
আর 2 এর জায়গায় 2 হবে বস, তাই এখানে আসবে m2 মাইনাস m1, আমি এভাবে মনে রাখতাম। আর এখানে 2 আছে না, 2 যেহেতু আছে তাই এখানে 2 এর জায়গায় 2m2 বসে যাবে। আর যেহেতু 1 এর জায়গায় আছে এখন, তাই 1 এর জায়গায় 1 হবে বস, তাই m1 মাইনাস m2। এইরকম হবে আমাদের সূত্রটা। এখন কখনো যদি আমরা দেখি যে আমাদের প্রথম বস্তুটা যাচ্ছে ডান দিকে u1 বেগে এবং দ্বিতীয় যে বস্তুটা সেটা বাম দিকে আসছিল u2 বেগে, তখন আমরা জাস্ট এখানে যে u2 আছে, u2 এর জায়গায় মাইনাস বসিয়ে দিব। এটুকুই হলো আমাদের কাজ। মানে ডান দিকে সবগুলো একই দিকে হলে আমরা প্লাস বসাবো, বিপরীত দিকে যদি কোনোটা আসে তাহলে মাইনাস বসাবো। সেম কথা আমাদের v1 আর v2 এর জন্য। যদি v1 এর মান পজিটিভ আসে, এর মানে হলো ডান দিকে যাচ্ছে, বা যেই দিকের জন্য তুমি পজিটিভ বসিয়েছো সেই দিকটা যাচ্ছে। আর নেগেটিভ আসলা মানে হলো তার বিপরীত দিক বরাবর যাচ্ছে। তো এই ২ টা সূত্র আমাদের মনে রাখতে হয়, কারণ এই ২ টা সূত্র বেশ কাজের। এই ২ টা সূত্র যদি আমরা ভুলে যাই তাহলে অনেক সময় দেখা যায় যে একটা অঙ্ক একজনে করে ফেলবে ৩ লাইনে, তুমি করবা ১০-১২ লাইনে। তো সে কারণে এই সূত্রটা একটু মুখস্থ রাখা বেটার। এটা দেখতে বড় কিন্তু মনে রাখাটা কিন্তু তেমন কঠিন না। আশা করি এটা বুঝতে পারবো। এখন এই যে সূত্রটা প্রমাণ করতে আসি আমরা, আসার সময় এটার ইন্টারমিডিয়েট একটা স্টেপ আছে। ওই স্টেপে আমরা ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখতে পাই। সেটা হলো আমাদের এইরকম একটা ইকুয়েশন আসে যে u1 মাইনাস u2 এটা সমান সমান হয় মাইনাস v2 মাইনাস v1। এখন এইখানে যে রাশিটা আছে এটা কি আমাদের? এটা কিন্তু আদিতে তাদের আপেক্ষিক বেগ। একটা বেগ থেকে আরেকটা বেগ বাদ দিলে আমরা কি পাই? আপেক্ষিক বেগ পাই। আমরা আমরা জানি যার সাপেক্ষে আপেক্ষিক বেগ মাপতে হয় তাকে সবসময় বিয়োগ দেওয়া হয়। অর্থাৎ এটা হলো ১ এর সাপেক্ষে ২ এর আপেক্ষিক বেগ। এবং ডান দিকে যদি খেয়াল করি এখানেও কিন্তু ২ টা বেগের বিয়োগফল আছে। অর্থাৎ এটা হলো তাদের শেষে আপেক্ষিক বেগ। ওকে, তো দেখা যায় স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই জিনিসটা সত্য হয়। অর্থাৎ আদিটা আপেক্ষিক বেগ আর শেষে আপেক্ষিক বেগ সমান হয় কিন্তু সামনে একটা মাইনাস থাকে। তো এটাও বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার, ফ্যাক্ট, আমরা একটু মাথায় রাখবো এটা। ওকে, নেক্সট আমাদের যে টপিকটা থাকে নিউটনীয় বলবিদ্যার সাথে রিলেটেড, সেটা হলো রকেটের ম্যাথগুলা। ওকে, সো রকেটের যে টপিকটা সেখানে আমাদের এইরকম একটা রকেট থাকে। এখন রকেট প্রপালশনের মেইন যে জিনিসটা হয় সেটা আমি একটু দেখাই প্রথমে। এই যে রকেটের যে গ্যাসটা, রকেটটা কি করে গ্যাসটাকে নিচের দিকে একটা বলে ছুঁড়ে মারে। তো সেই বলটা যদি আমরা দেখাই, বলটা হবে এদিক বরাবর এবং এটাকে আমি একটা নাম দিচ্ছি, নামটা হলো এফ অন গ্যাস। তো গ্যাসকে যখন বলটা কি করবে, আমাদের রকেটটা কি করবে, গ্যাসের উপরে বল যখন প্রয়োগ করবে, গ্যাসটাও রকেটের উপরে একটা বল প্রয়োগ করবে। তো সেই যে বলটা আসবে সেটাকে আমরা বলবো ফোর্স অন রকেট। তো সেইটাকে আমি এখানে উপরে দেখাই তাহলেই আমাদের সুবিধা হবে দেখতে। এই জায়গায় দেখাচ্ছি, ওকে, পুরোটা দেখাচ্ছি না আর। তো এই জায়গায় আমাদের যে ফোর্সটা আসবে সেটাকে আমরা বলবো ফোর্স অন রকেট। এবং অনেক সময় এটাকে আমরা এফ ধাক্কা নামেও ডেকে থাকি। ওকে, বইতে বাংলা ভাষাটাই ব্যবহার করা হচ্ছে এফ ধাক্কা হিসেবে, বা ইংলিশে যদি আমরা বলতে চাই এটাকে আমরা এফ থ্রাস্ট বলতে পারি। তো এফ থ্রাস্টকে আমি পুরোপুরি লিখবো না, আমি শুধুমাত্র টিএইচ দিয়ে লিখবো। তো পরের অংশগুলোতে আমি এই জিনিসটা ব্যবহার করব, বারবার আমি ধাক্কা লিখবো না। ওকে, তো এখানে যে ফোর্সটা আছে সেই ফোর্সের কারণে এখন তার উপর কি হবে, একটা ত্বরণ প্রযুক্ত হবে, সেই ত্বরণের কারণে এখন সে উপরের দিকে উঠতে থাকবে। তো রকেটের মেইন জিনিসটা হলো এটা। এখন এই যে ধাক্কা বলটা, এটার মান কত আসে এটা আমাদের খুঁজে বের করতে হবে, সেটা নিয়ে একটা ফর্মুলা আছে। তো ফর্মুলার আগে কয়েকটা টার্ম একটু বলে নেই। এই যে গ্যাসটা যে নিচের দিকে যাচ্ছে সেটা রকেটের সাপেক্ষে কত বেগে যাচ্ছে সেটার একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। সেই কনস্ট্যান্ট ভ্যালুটা হলো ভি আর। আর এই যে বেগটা বলা আছে এটা কিন্তু রকেটের সাপেক্ষে বলা। অর্থাৎ রকেট থেকে কেউ একজন বলছে যে সে নিচের দিকে ভি আর বেগে জ্বালানি ছুড়ে মারছে। তাহলে আমি এখানে লিখে দেই যে ভি আরটা হলো রকেটের সাপেক্ষে। ওকে, সো এটা হলো আমাদের ভিআর। এখন এই ভিআর যদি জানা থাকে এবং রকেটটা যদি আমরা ধরে নেই যে ডিটি পরিমাণ সময়, খুব অল্প পরিমাণ একটা সময় দিলাম, সেই সময়ে ডিএম পরিমাণ জ্বালানি নিচের দিকে ছুঁড়ে মারে। জ্বালানি তো কিছু পরিমাণ সে কি করবে, নিচের দিকে খরচ করে ফেলবে। তো আমরা ডিটি পরিমাণ সময় দিলাম, সেই সময়ে ডিএম পরিমাণ জ্বালানি সে নিচের দিকে খরচ করলো। তাহলে একক সময়ে কতটুকু জ্বালানি সে খরচ করে? ডিএম বাই ডিটি পরিমাণ। তো একক সময়ে যে জ্বালানি খরচ করার যে রেট, এটাকে আমরা বলি জ্বালানি সরবরাহের হার। তো সেই রাশিটা আমরা একটু বলে রাখি। এই যে ডিএমডিটি এটা হলো জ্বালানি সরবরাহের হার। ওকে, সো এটা হলো আমাদের জ্বালানি সরবরাহের হার। এখন এই ২ টা জিনিস যদি আমাদের জানা থাকে তাহলে এই যে এফটিএইচ টা ছিল সেটা আমরা বলে দিতে পারবো। সো আমি এখানে লিখি যে এফটিএইচ এটার ভ্যালু আসবে ভিআর, যেটা ছিল রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, ইনটু ডিএম ডিটি।
যেটা ছিল আমাদের জ্বালানি সরবরাহের হার। তো এখান থেকে আমরা VTH টা বের করতে পারবো। এখন এই যে ধাক্কা বলটা আছে, ধাক্কা বলের সাথে, সাথে আমাদের মাঝে, মাঝে আরো একটা বল বের করতে বলে। সেটা হলো রকেটের উপরে লব্ধি বল। তো যখন এই লব্ধি বল বলবে এবং রকেটের যেহেতু শেপ, সাইজ আমাদেরকে বলা থাকবে না, তখন আমরা কি করব? ওই যে নিউটনের ২য় সূত্র দেখেছিলাম, এটাকে একটা বিন্দু বস্তু হিসেবে কল্পনা করব। তো রকেটটা যদি আমাদের এরকম একটা বিন্দু বস্তু হয়, তার উপরে কি, কি ফোর্স আছে? একটা ফোর্স আছে নিচের দিকে, যেটা কোনটা? অনেকে এখন বলবে যে এটা হলো F গ্যাসটা। কিন্তু এটা তো গ্যাসের উপর প্রযুক্ত বল, রকেটের উপর না। রকেটের উপর নিচের দিকে যেটা আছে সেটা হলো mg। আর উপরের দিকে যেটা আছে সেটা হলো আমাদের এই ধাক্কা বলটা, F থ্রাস্ট। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এখন একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হলো আমাদের এই যে এমটা কিন্তু সময়ের সাথে চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। প্রথমে সাপোজ আমাদের রকেটের যে ভর, সেই রকেটের ভরটা হলো 500 কেজি। আর আমাদের যে জ্বালানির ভর সেটা হলো 150 কেজি। ওকে, 150 কেজি না, মানে 1500 কেজি। তো এতটুকু মিলে আমাদের রকেট প্লাস জ্বালানির ভরটা কত আসবে? 2000 কেজি। এখন রকেটটা কি করে? কিছুক্ষণ পর, পর তার জ্বালানিগুলোকে নিচের দিকে ছুঁড়ে মারে। অর্থাৎ তার জ্বালানি কিন্তু ধীরে, ধীরে কমে যায়। তো একটু পরে রকেটের ভর এখনো কত থাকবে? 500 ই থাকবে। কিন্তু সাপোজ আমাদের 500 গ্রাম জ্বালানি খরচ হয়ে গেছে, 500 কেজি। তাহলে 1000 কেজি আছে। এখন টোটাল ভরটা কত হয়? টোটাল ভরটা কিন্তু এখন 1500 কেজি হয়ে গেছে। অর্থাৎ এখানে যে ভরটা, এটা কিন্তু সময়ের সাথে চেঞ্জ হয়। তাই যেই মুহূর্তে আমাদের বের করতে বলবে, সেই মুহূর্তের ভরটা আমরা এখানে বসাবো। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এখন এই যে রকেটের উপরে লব্ধি বলটা যদি আমাদের হিসাব করতে হয়, তাহলে রকেটটা যেহেতু উপরের দিকে যাচ্ছে, তাই উপরের বলটাকে অবশ্যই জিততে হবে। তাহলে লব্ধি বল বা F net এটা ইকুয়ালস টু আসবে FTH মাইনাস mg এর সমান। এবং যারা একটু বুদ্ধিমান আছে তারা আমরা এখনই বুঝে যাব যে এইটাকে আমরা লিখতে পারবো ভর ইনটু ত্বরণ আকারে, যদি আমাদের উপরের দিকে ত্বরণের মান a হয়। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তো এটা মাঝে, মাঝে আমাদের জিজ্ঞেস করে, যখনই আমাদের লব্ধি বল বের করতে বলবে, আমরা F নেটটা বের করব। আর যদি শুধু ধাক্কা বলটা বের করতে বলে, তখন আমরা এটা বের করব। এখন এই যে ধাক্কা বলটা খেয়াল করি, যদি আমাদের জ্বালানি সরবরাহের হারটা সেম থাকে আর রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের যে রেট বা নির্গমনের যে বেগ, এই ২ টা যদি সেম থাকে, তাহলে FTH টা কিন্তু প্রিটি মাচ একটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে? তাহলে আমরা এখানে বলে রাখি যে এটা জেনারেল কেসে কি হয়? কনস্ট্যান্ট হয়। তাও যদি কখনো আমাদের চেঞ্জের কথা বলা থাকে, যেমন যদি এভাবে বলে যে আমাদের VR টা m এর একটা ফাংশন, সেরকম হতে পারে। তো সেরকম কেস ইউজুয়ালি আমাদের দেয় না। খুবই সিম্পলিস্টিক কেসগুলো আমাদের দেয়, যেখানে VR টা কি হয়? কনস্ট্যান্ট হয় এবং DMDT টাও কনস্ট্যান্ট হয়। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এটা হলো আমাদের ধাক্কা বল, আর এটা হলো আমাদের নেট বলটা। এখন আরেকটা টপিক থাকে, সেটা আমি এখানে একবার দেখাই। তাহলে হয়তো সুবিধা হবে একটু। ওকে, সো আমরা কি করছি? এখানে ২ টা কেস নিচ্ছি। ১ম টা হলো যখন আমরা গণনা শুরু করেছি t equals to 0 তে। তখন এই যে আমাদের রকেটটা, সেই রকেটটার ভর ছিল m0, সেটার উপরের দিকে একটা বেগ ছিল, সেই বেগটাকে আমরা বলছি u, এবং তার জ্বালানি সরবরাহের যে হার, সেই হারটা ছিল vr। একটু পরে যখন সময়টা হয়ে গেছে t, অর্থাৎ t equals to 0 থেকে t পরিমাণ সময়ে এসেছি, তখন নিচের দিকে জ্বালানি সরবরাহের হার এখনো কত আছে? vr। বলেছিলাম এটা আমাদের ইউজুয়ালি কি রাখা হয়? কনস্ট্যান্ট রাখা হয়। কিন্তু যেহেতু আমাদের ভরটা কি আস্তে, আস্তে কমে যাচ্ছে, সেই কারণে আমাদের এখানে ভর এখন হবে m, যেটা অবশ্যই m0 থেকে কম। সেটা আমরা এখানে লিখে রাখতে পারি যে m0 টা অবশ্যই m থেকে বড় হবে। আর যেহেতু উপরের দিকে তার কি ছিল? ত্বরণ ছিল। কারণ লব্ধি বলটা কিন্তু উপরের দিকে। তাই তার বেগটা কিন্তু এখন কি হবে? v হয়ে যাবে। কারণ বল থাকলে বেগ অবশ্যই চেঞ্জ হবে। এবং এখান থেকে ক্লিয়ারলি বলা যায় যে আমাদের v টা কিন্তু অবশ্যই u থেকে বড় হবে। এখন আমাদের কোয়েশ্চেনটা হয় এটা, যে যদি t সময় অতিবাহিত হয়, তাহলে v এর মান কত হবে? তো এটা বের করার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা এভাবে মনে রাখি আমরা, যে v equals to u minus gt। এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম। তার সাথে রকেটের জন্য একটা নতুন টার্ম যুক্ত হবে। সেটা হলো vr ln m naught by m। এখানে m টা কি? m টা হলো t equals to t সময়ে জ্বালানি প্লাস রকেট পুরা ভরটা কত? m naught টা হলো t equals to যখন 0 ছিল বা যখন আমরা u বেগে ছিলাম, তখন জ্বালানি প্লাস রকেটের ভর কত? অর্থাৎ এইখানে যে ভরগুলো আছে, সেগুলো কিন্তু রকেট প্লাস জ্বালানি ২ টা একত্রে। যেকোনো একটা আলাদা না। এই ভিআর টা কি? ভিআর টা হলো আমাদের রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। ইউ টা হলো রকেটের আতিবেগ। ইউজুয়ালি সেটা 0 থাকে। এবং জি টা হলো অভিকর্ষ ত্বরণ, টি তো টাইম। সেটা আমাদের বের করতে হবে। তবে অনেক সময় দেখা যায় যে রকেটের বেগটা তো অনেক বেশি হয়। তাই এই জিটি টাকে আমরা নেগলেক্ট করে যাই। তো জিটি কে যখন আমরা নেগলেক্ট করব, তখন আমাদের ইকুয়েশনটা আরেকটু সিম্পলিফাই হয়ে যাবে। সেটা হবে v প্লাস
ইউ প্লাস ভি আর ln এম নট বাই এম। তো অনেক সময় আমরা কি করি, এই পার্টটাতে এম উপরে আসবে নাকি এম নট উপরে আসবে সেটা মাঝে মাঝে ভুলে যাই। তো এখানে একটা জিনিস একটু মাথায় রাখবো যে ln এর ভিতর যখন দশমিক সংখ্যা আসে তখন সেটা কিন্তু নেগেটিভ হয়ে যায়। তো এইটা যদি নেগেটিভ হয় vr এর মান কিন্তু ইউ থেকে কমে যাবে, কিন্তু সেটা তো হবে না, কারণ ভি সবসময় কি হবে, বৃদ্ধি পাবে, উপরের দিকে ত্বরণ আছে। তাই এখানে আমাদের কিন্তু ফ্র্যাকশন আসা যাবে না। এখন ভর যেহেতু আস্তে আস্তে কমতে থাকে, তাই ফ্র্যাকশন যদি না আনতে চাই তাহলে এম নটকে কিন্তু অবশ্যই কিসে বসাতে হবে, উপরে বসাতে হবে। তো আমরা এইভাবে এই জিনিসটাকে মনে রাখতে পারি। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তো আমি আরেকবার সামারাইজ করে দিই। কি এক অবস্থা, সামারাইজেশনের ভিডিও, সেখানের ভিতরে আবার সামারাইজেশন। ওকে, তো ব্যাপারটা কি, ব্যাপারটা হলো প্রথমে আমাদের ধাক্কা বল যেটা থাকে সেটা হয় ভিআর ডিএম ডিটি। তারপরে লব্ধি বল যদি জিজ্ঞেস করে, আমি এখানে লিখে রাখি লব্ধি, সেটা আসবে এই যে ধাক্কা বলটা এফটিএইচ মাইনাস এম জি। আর যদি কখন আমাদের বেগ জিজ্ঞেস করে, ভি সমান সমান আসবে ইউ মাইনাস জিটি প্লাস ভিআর। আর এই জায়গায় আমরা দেখেছি আমাদের পজিটিভ থাকতে হবে, তাই এম নট বাই এম। এখন এখান থেকে যদি কেউ অ্যাডিশনাল ভাবে ত্বরণ বের করতে বলে, সেটাকে আলাদাভাবে করা দরকার আছে? দরকার নেই। আমরা কি করব, আমরা বলবো লব্ধি ফল ইকুয়ালস টু এম এ, এখান থেকে এর মানটা বের করে নিব। আর অবশ্যই অবশ্যই লব্ধি ফলের মান কিন্তু সময়ের সাথে চেঞ্জ হবে, কারণ এম যেহেতু চেঞ্জ হচ্ছে, লব্ধি ফলের মান অবশ্যই চেঞ্জ হবে। আর আরেকটা ব্যাপার আমরা এখানে নেগলেক্ট করে গিয়েছি, সেটা হলো এই যে জি এর পরিবর্তনটা। আমরা জানি যখন অনেক বেশি হাই উচ্চতায় আমরা চলে যাই তখন কিন্তু জি এর মান ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। তো সেই চেঞ্জটাকে আমরা এখানে উপেক্ষা করছি, সিম্পলিস্টিক একটা কেস নিয়েছি। জি এর চেঞ্জটাও যদি আমরা আনি তাহলে ইকুয়েশনগুলো অনেক কমপ্লেক্স হয়ে যায়। তো রকেট সম্পর্কে আমাদের এতটুকুই ছিল। এখানে আরেকটা ব্যাপার লাস্ট, এটাই লাস্ট সত্যিকারই, এরপর আর নাই। লাস্ট যে ব্যাপারটা থাকে সেটা হলো এরকম, যে রকেটটা যখন মাত্র নিচের থেকে উপরের দিকে উঠা শুরু করবে, এই যে এখন জাস্ট এটা কি করবে, উপরের দিকে উঠা শুরু করবে, তখন তার কতটুকু বল দরকার? নিচের দিকে যে এমজি আছে তার সমান পরিমাণ বলই কিন্তু দরকার। তাই একদম ইনিশিয়াল কেস যখন টি ইকুয়ালস টু 0 আছে, তখন আমরা বলতে পারি যে আমাদের ধাক্কা বলটা কার সমান হবে, এমজি এর সমান হবে। তো অনেক সময় অঙ্কের ভিতরে এই ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করে আমাদের অঙ্কগুলা করতে হয়। তো এটাও যাতে আমরা একটু মাথায় রাখি, তাহলে রকেটের অঙ্কে আমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, তো রকেটের টপিকটা শেষ। এরপরে আমাদের রৈখিক গতির লাস্ট যে টপিক সেটা হলো ঘর্ষণ, সেটা সম্পর্কে আমরা একটু পড়বো। ওকে, তো এই যে ঘর্ষণের টপিকটা আছে এটা অনেকেই দেখা যায় আমরা স্কিপ করে যাই। তবে ঘর্ষণটা কিন্তু ইদানিং সময়ে আবার আসা শুরু করছে অনেক জায়গায়। তাই এটা একটু ভালোভাবে এখানে দেখে নিব, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তো ঘর্ষণের মেইন যে জিনিসটা থাকে, এখানে ২ ধরনের ঘর্ষণ থাকে। একটা হলো আমাদের গতীয় ঘর্ষণ, আরেকটা হলো স্থিতি ঘর্ষণ। এখন স্থিতি ঘর্ষণটা কাজ করে যখন বস্তু আর তল এই ২ টার মধ্যে আপেক্ষিক কোনো বেগ থাকে না। আর গতীয় ঘর্ষণ কাজ করে যখন তাদের মধ্যে আপেক্ষিক একটা বেগ থাকে। তারপরে এই যে স্থিতি ঘর্ষণের কথা বলতেছি, এটা কিন্তু ফিক্সড থাকে না। অর্থাৎ এটার নির্দিষ্ট কোনো ভ্যালু নাই। তবে এটার একটা সর্বোচ্চ ভ্যালু আছে, যে লিমিটিং ভ্যালুর বেশি ঘর্ষণ বলটা হইতে পারে না। তো আমি এই ব্যাপারটা একটু বলি এখানে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই উদাহরণটা আমি সবসময় দেই ইউজুয়ালি, যে আমাদের এইখানে সাপোজ একটা আলমারি আছে, আর এইখানে কেউ একজন দাঁড়ায় আছে। সে কি করতেছে, এইখানে একটা বল প্রয়োগ করতেছে। তো আলমারিটা মনে করি অনেক ভারী। তো আলমারিটা যদি ভারী হয় তাহলে সে যেই বল প্রয়োগ করবে, প্রথমে যদি বলের পরিমাণ অনেক কম দেয়, সাপোজ ২ নিউটন একটা বল দিল, তাহলে কিন্তু আলমারিটা সরবে না। তাহলে খেয়াল করো নিউটনের সূত্র আমাদের কি বলে? নিউটনের সূত্র বলে বস্তুটার উপর যেহেতু ডান দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, তাই তার উপর কিন্তু একটা ত্বরণ থাকার কথা। কিন্তু বস্তুটাকে তো আমরা নড়তে দেখছি না। তাহলে এখানে সমস্যা কোথায়? সমস্যা হলো একটা বলের কথা আমরা ভুলে গিয়েছি। সেই বলটা কত? সেই বলটা হলো আমাদের ঘর্ষণ বল। আর ঘর্ষণ বলের কারণে যেহেতু এটা স্থির আছে, তাই আমি যেই পরিমাণ বল দিচ্ছি, ঘর্ষণ কিন্তু আমাকে এক্সাক্ট সেম পরিমাণ বলই ফেরত দিচ্ছে। তাহলে আমি যদি বলের মান আরেকটু বাড়াই ৩ নিউটন, তখন ঘর্ষণ আমাকে ৩ নিউটন ফেরত দিবে। আমি যদি ৪ বাড়াই, ঘর্ষণ ৪ ফেরত দিবে। এভাবে বাড়াতে, বাড়াতে সাপোজ আমি ৯ পর্যন্ত বাড়ালাম এবং আলমারিটা এতই ভারী যে ঘর্ষণের কারণে সে ৯ পরিমাণ ফেরত দিতে পারে। এইবারে ৯ এর বেশি কিন্তু আর আলমারি দিতে পারবে না। তা আমি যখন ১০ করব, তখন কিন্তু আলমারি আর কি থাকতে পারবে না? স্থির থাকতে পারবে না। তাহলে ওই যে ৯ পর্যন্ত যে একটা স্পেশাল ভ্যালু আছে, সর্বোচ্চ ভ্যালু, যার থেকে বেশি ঘর্ষণ বল আর দিতে পারে না, সেই বলটা আমরা ঘর্ষণ ক্যালকুলেট করতে পারি এবং সেটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণের লিমিটিং ভ্যালু। ওকে? সেটাকে আমরা কি বলি? স্থিতি ঘর্ষণের লিমিটিং ভ্যালু। আর লিমিটিং মানে আমরা ইউজুয়ালি কম মনে করি, কিন্তু এখানে লিমিটিং মানে হচ্ছে শেষ প্রান্তটা। এর থেকে বেশি হওয়া সম্ভব না। ওকে? তো এটাকে আমি একটু অন্যভাবে মনে রাখি, সেটা হলো লিমিটিং ভ্যালু না বলে আমি এটাকে এফএস ম্যাক্স বলি।
মানে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে ম্যাক্সিমাম ব্যাপারটা মনে থাকে। এবং এটার মান আসে মিউ এস ইন্টু আর এর সমান, যেখানে আরটা হলো বস্তুটা যেই তলে আছে সেই তলের যে প্রতিক্রিয়া বল, সেই প্রতিক্রিয়া বলটা, আর মিউ এসটা হলো স্থিতিঘর্ষণ গুণাঙ্ক। এখন এই যে মিউ এস এর ভ্যালু এটা ডিপেন্ড করে কোন দুইটা বস্তুর সম্পর্কে কথা বলা হচ্ছে তার তার দ্বারা। আর এই মিউ এস এর ভ্যালু ইউজুয়ালি আমাদের অঙ্কে দেওয়া থাকবে, তাই এটা নিয়ে আমাদের টেনশন নিতে হবে না। তাহলে মেইন ব্যাপারটা কি, আমাদের এফএস ম্যাক্সটা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে রিঅ্যাকশন ফোর্সটা। মিউএসটা ইউজুয়ালি দেওয়া থাকবে, এই দুইটাকে গুণ করলে আমরা স্থিতিঘর্ষণের সর্বোচ্চ মানটা পাবো। তাহলে স্থিতিঘর্ষণ কিন্তু এর থেকে কমও হতে পারে। আর যখন আমি স্থিতিঘর্ষণের থেকে কম বল প্রয়োগ করব, তখন বস্তুটা সরতে পারবে না। রাদার আমি যে পরিমাণ বল প্রয়োগ করছি, ঘর্ষণ বল আমাকে সেম পরিমাণ একটা বল ব্যাক করবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এখন মনে করি আমাদের ঘর্ষণ বলের সর্বোচ্চ মান হলো 9 নিউটন। আমি যদি এর থেকে বেশি বল প্রয়োগ করি, সাপোজ আমি 10 নিউটন প্রয়োগ করলাম, তখন কি ঘটনা ঘটবে? তখন আমাদের বস্তুটা কিন্তু সামনের দিকে গতিশীল হওয়া শুরু করবে। এবং দেখা যায় তখন যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হলো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ বল। তো এটাকে আমরা এফ কে দ্বারা প্রকাশ করি, কে ফর কাইনেটিক, এবং সেটার ভ্যালু আসে মিউ কে ইন্টু আর এর সমান। অর্থাৎ ইকুয়েশন কিন্তু একদম অবিকল সেম, শুধুমাত্র এখানে চেঞ্জ আসে কোথায়? তাদের গতীয় ঘর্ষণ গুণাঙ্কটায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা অনেকটা কাউন্টার ইনটুইটিভ, সেটা হলো আমাদের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যেটা, সেটার মান কিন্তু স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক থেকে সবসময় কি হবে? কম হবে। এফএস ম্যাক্স থেকে সবসময় কি হবে? কম হবে। এটার কারণটাও বেশ সিম্পল। তবে সিম্পলি আমি এখানে বলছি, তবে কারণটা আরেকটু কমপ্লিকেটেড। আমি এভাবে সহজে বুঝাই এটা। যে সাপোজ আমাদের যেই তলটা আছে, সেই তলটাকে যখন আমরা জুম ইন করে দেখব, তখন কিন্তু এরকম একটা রাফ সারফেস থাকবে। আর উপরে আমাদের যে বস্তুটা আছে, সেই বস্তুটারও কি থাকবে? এরকম একটা রাফ সারফেস থাকবে। সাপোজ একদম ওইটার সাথে ম্যাচ করবে না, অনেকটা এরকম কিছু একটা হবে। তো যখন এটা স্থির অবস্থায় থাকে, তখন কিন্তু তারা এভাবে ইন্টারলকড অবস্থায় থাকে। কিন্তু যখন এটাকে আমি যথেষ্ট বল দিব, যাতে সে ইন্টারলকিংটা চেঞ্জ করে উপরের দিকে উঠে যেতে পারবে, তখন কিন্তু তারা এই অবস্থায় চলে আসবে। এখন এই অবস্থায় যখন আসলো, তখন খেয়াল করো তার বাধা কিন্তু কমে গিয়েছে একটুখানি। আগে বাধা ছিল এই পুরা পথটুকু, এখন বাধা শুধুমাত্র এতটুকু। এখানে বাধাই নাই, এখানে বাধা মাত্র এতটুকু। তো বাধা যেহেতু আমাদের কমে যাচ্ছে, তাই ঘর্ষণের পরিমাণ এখানে কি হবে? কমে যাবে। তো তাই দেখা যায় যখন আমাদের কি হয়, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক থাকে সেটার মান একটু বেশি হয়, আর যখন গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হয় সেটার মান একটু কম হয়। ওকে, তাহলে এখন আমি এই ব্যাপারটা দিয়ে আবার এক্সপ্লেন করি কি হবে। প্রথমে লোকটা দাঁড়ায় আছে, সে বল দিতেছে, 2 নিউটন দিল, 2 নিউটন ব্যাক, 3 নিউটন দিল, 3 নিউটন ব্যাক, 4 নিউটন দিল, 4 নিউটন ব্যাক। এভাবে 9 নিউটন পর্যন্ত গেছে, 9 নিউটন ব্যাক পাইছে। 9 এর থেকে একটু বেশি দিলে 10 হবে, তখন সে সামনের দিকে গতিশীল হওয়া শুরু করবে। এবং গতিশীল হওয়ার সময়ও একটা ঘর্ষণ কাজ করবে, কিন্তু সেটা 9 নিউটন হবে না, সেটা হবে 8.5 নিউটন। তার থেকে একটু কম, এক্সাম্পল হিসেবে 8.5 নিউটন বলেছি। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তো ঘর্ষণের এই দুইটা ফর্মুলাই থাকে, বিভিন্নভাবে আমাদের মাঝে মাঝে এই ঘর্ষণ বলটা বের করে নিতে হয়। তারপরে বাকি জিনিস নিউটনের দ্বিতীয় সূত্র দিয়েই হয়ে যায়। তো আমাদের কাজ হবে আসলে এইটার ম্যাথগুলো একটু ভালোভাবে দেখা, কারণ ম্যাথগুলো দেখলে এটাতে কনফিউজ হওয়ার মতন তেমন কিছু আর থাকে না। আর মাঝে মাঝে এমন টাইপের ম্যাথ দেয় যেখানে আমাদের প্রথমে ডাটা দেখে বুঝতে হয় যে বস্তুটা গতিশীল আছে নাকি স্থির আছে। তো ওই ব্যাপারটা বোঝা যায় কিভাবে আসলে? তো সেখানে আমাদের যেটা করতে হয়, বস্তুটার উপর তো একটা বল প্রযুক্ত হয়, ঠিক না? যেকোনো একটা বল দেওয়া থাকবে তোমাকে, সাপোজ এফ এর ভ্যালু দিয়ে দিল 10 নিউটন। এটা গতিশীল আছে আছে নাকি স্থির আছে সেটা আমাদের বলা নেই। তো বলা না থাকলে আমরা প্রথমেই যেটা করব, হিসাব করে এফ এস ম্যাক্স এর ভ্যালুটা বের করে নিব। ওকে, এটা কত সেটা বের করে নিব। তারপর সেই ভ্যালুটাকে কম্পেয়ার করব এটার সাথে। যদি আমাদের এফ এস ম্যাক্স এর ভ্যালু সাপোজ 12 আসলো, 12 আসা মানে 10 নিউটন বল দিতেছে, কিন্তু এফ এস ম্যাক্স মানে ঘর্ষণ বল সর্বোচ্চ দিতে পারে 12 নিউটন। 12 নিউটন কিন্তু দিবে না, দিবে 10 নিউটন। তো যেহেতু সর্বোচ্চ থেকে কম আছে, তাহলে বস্তুটা কিন্তু এখনো কি থাকবে? স্থির থাকবে। কিন্তু সাপোজ আমাদের এফএস ম্যাক্স এর ভ্যালু বের হলো 8। 8 মানে ঘর্ষণ সর্বোচ্চ দিতে পারে 8 পর্যন্ত। কিন্তু আমরা দিচ্ছি কত? 10। তাহলে ঘর্ষণ দিতে পারে 8, আমরা দিচ্ছি 10। তাহলে সে সামনের দিকে একটা বল কিন্তু এক্সট্রা পেয়ে যাবে। সেই বল নিয়ে এখন সে সামনের দিকে গতিশীল হবে। এবং যখন সে গতিশীল হচ্ছে, তখন কিন্তু আর 8 নিউটন বলটা কাজ করে না। অর্থাৎ এই বলটা কিন্তু কাজ করে না। তখন তার থেকে একটু কম বল, যেটা হলো আমাদের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, সেই বলটা কাজ করা শুরু করে। তাহলে এইভাবে আমরা চেক করতে পারি একটা বস্তু গতিশীল আছে নাকি স্থির আছে। গতিশীল থাকলে এক রকমের ইকুয়েশন আসবে, গতিশীল না থাকলে ঘর্ষণের জন্য আরেক রকমের ইকুয়েশন আসবে। তো এইটাই ছিল আমাদের ঘর্ষণের টপিক। এইটার মাধ্যমে আমাদের রৈখিক গতির যে পার্টটা ছিল সেটা মোটামুটি কমপ্লিট। এবার আমাদের যেতে হবে কৌণিক গতির পার্টে।
আচ্ছা, শেষ করার পর মনে পড়ল যে ঘর্ষণ নিয়ে কিন্তু আরেকটা জিনিস থাকে। সেটা হলো ঘর্ষণ কোণের কনসেপ্টটা, ওকে? তো ঘর্ষণ কোণের কনসেপ্টটা কি? যে সাপোজ আমাদের এখানে যেই তলটা আছে, সেই তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা হলো মিউ এস। এখন এইখানে যখন একটা বস্তু রাখবো, এইভাবে হেলানো তলে যখন একটা বস্তু রাখবো, তখন তার উপর কি, কি বল কাজ করে সেটার একটা এনালাইসিস করি আমরা। প্রথমত তার উপরে নিচের দিক বরাবর একটা বল কাজ করতেছে, যেটা হলো তার মহাকর্ষ বল বা পৃথিবীর টানটা mg। ২ নম্বরে এই জায়গায় ভূমির যে প্রতিক্রিয়া বলটা অর্থাৎ তলের যে প্রতিক্রিয়া বল সেটা কাজ করছে ঠিক লম্বভাবে এইরকম অবস্থায়। আর এই যে বল দুইটা সেটার লব্ধিটা যদি আমরা করি, এখানে একটু দেখাই আমি লব্ধিটা কোন দিকে আসে, তাহলে একটু ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। লব্ধিটা কিন্তু এইদিকে কোথাও আসছে। তো সেই লব্ধি বরাবর এখন কি করবে? সে কিন্তু গতিশীল হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ? কারণ বল যেদিকে থাকে ত্বরণ কিন্তু এক্সাক্টলি সেদিক বরাবর হয়। তো এখন যেদিক বরাবর বস্তুটা গতিশীল হচ্ছে, তার বিপরীত দিকে একটা বল কাজ করে। সেই বলটাকে আমরা বলি ঘর্ষণ বল। তো এই দিক বরাবর একটা কি করবে? ঘর্ষণ বল কাজ করবে। এবং সেই বলটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হবে ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত এ স্থির অবস্থায় থাকতে পারবে। এখন আমরা যেটা করব সেটা হলো এই যে তলটা আছে, সেই তলটাকে এরকম করে উপরের দিকে উঠাবো। এই দিক বরাবর উপরের দিকে উঠানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত উঠাবো, যতক্ষণ পর্যন্ত এটা স্লিপ না খেয়ে এখানে থাকতে পারবে। তো সাপোজ সেই যে কোণটা আছে, সেই কোণটা হলো থিটা। এই থিটা পর্যন্ত সে স্লিপ না খেয়ে এখানে থাকতে পারে। তো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি এই যে তল আর এই যে বস্তু, এই সেটআপটার জন্য তার ঘর্ষণ কোণ। তো সেই ঘর্ষণ কোণের মানটা কত আসে? সেই ঘর্ষণ কোণের মানটা একটু এনালাইসিস করলেই বুঝতে পারবা। সেই ঘর্ষণ কোণের মানটা আসে tan ইনভার্স মিউ এস এর সমান। ওকে? সো এই একটা টপিক, এটাও আমাদের একটু মাথায় রাখতে হয়। মাঝে, মাঝে এটা আমাদের বের করতে দেয়। খেয়াল রাখতে হবে এটা কিন্তু আমাদের তল আর বস্তুটার একটা প্রপার্টি। এটা কিন্তু মিউ এস এর কোনো প্রপার্টি না। অথবা অন্যভাবে আমরা বলতে পারি এটা ঘর্ষণের কোনো প্রপার্টি না, এটা হলো আমাদের তলটার প্রপার্টি। অর্থাৎ এই যে তল আর বস্তুটা তাদের মধ্যে ঘর্ষণটা কত সেটার উপর ডিপেন্ড করে এই থিটাটা কিন্তু চেঞ্জ হবে। ওকে? তো ঘর্ষণ আমাদের এখানেই শেষ। আর এক্সট্রা কিছু নাই। একটু পড়লেই আমাদের মোটামুটি হয়ে যাবে।